নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। প্রথম দফা ভোটের প্রস্তুতি নিয়ে এই আলোচনা বৈঠকে, এবং সূত্রের যেটা খবর যে 3টি কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 3টি কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। বৈঠক করবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকের রিপোর্ট দেওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনারকে। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার। প্রথম দফা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা বৈঠকে, এমনটাই সূত্রের খবর। জানিয়ে রাখি, 3টি কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা, 3টি কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক বিশেষ পুলিশ পর্যবেক্ষকের। বৈঠক বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, আর কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? সত্য সুন্দর, এই বৈঠক সম্পর্কে তোমার কাছে কি কি তথ্য রয়েছে? দেখো, বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যে বৈঠক করেছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক, এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে মূলত প্রথম দফার নির্বাচনে যে 3টি লোকসভা আসনে নির্বাচন, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি লোকসভা কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতেই মূলত এই বৈঠক। এবং এই বৈঠকের পাশাপাশি আজকে বিকেলেই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। এই 3 জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের, সেই জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসন এবং সেখানকার নিযুক্ত যে সমস্ত সাধারণ পর্যবেক্ষক রয়েছেন, যারা বিশেষ পুলিশ পর্যবেক্ষক রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই সমস্ত এই প্রথম দফার যে জায়গা 3টিতে লোকসভা নির্বাচন রয়েছে, সেখানকার রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে, এবং সেই রিপোর্টের মধ্যে কিন্তু সবিস্তারে বিগত নির্বাচনে কোথায় কি হিংসার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নেওয়া হয়েছে। এমনকি গত বিধানসভা নির্বাচনে 2021-এ শীতলকুচিতে, কোচবিহারের শীতলকুচিতে 2টি বুথে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই রিপোর্টও কিন্তু নির্বাচন কমিশনের কাছে এসেছে। ফলে সব মিলিয়ে এই সমস্ত রিপোর্ট দেখে এবং সেখানে গিয়ে ডিইও এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে একটা চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে একদিকে যেরকম সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এর আগে কি পর্যায়ে ছিল এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসনের কি ভূমিকা রয়েছে, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টিও একটা চূড়ান্ত রূপরেখা ঠিক হবে প্রথম দফার নির্বাচনের এই 3টি লোকসভা আসনে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সত্য সুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা, এবং এই বৈঠক সম্পর্কে আর যে তথ্য রয়েছে তার কাছে সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তার প্রসঙ্গে আসে। আপনাদের জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে, এবং সিআরপিএফ কে দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 40 থেকে 45 জন রক্ষী রাজীব কুমারের দায়িত্বে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্য নির্বাচন কমিশনার, তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। 40 থেকে 45 জন রক্ষী রাজীব কুমারের দায়িত্বে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার রিপোর্টে জীবনের ঝুঁকি। ভোটের সময় সারা দেশ ঘুরে বেড়াবেন রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে থাকবেন সশস্ত্র কমান্ড। সোমবারই সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার
আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো একেবারেই তাই, সরাসরি নির্বাচন কমিশনকে কিন্তু নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে এই যে জেড ক্যাটাগরির নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন। ফলত একদিকে যেরকম মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গতকালও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা গিয়েছেন, এবং সেইখানে কিন্তু তাদের যে দাবিগুলো ছিল সেই দাবির ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে জলপাইগুড়িতে এবং সেখানে যে ফান্ড বরাদ্দের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস স্পষ্টতই কিন্তু দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে তারা তাদের অভিযোগ জানিয়েছিলেন। অর্থাৎ এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে যাতে ফান্ড তাদেরকে দেওয়া হয়, এই বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে প্রতিবদ্ধকতা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন। তার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনারের এই যে নিরাপত্তা, সেটা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই কিন্তু তার যে তিনি সরব হয়েছেন, এবং এ বিষয়েও কিন্তু তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছেন। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। জানিয়ে রাখি, প্রথম দফা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা বৈঠকে, 3টি কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। চোখ রাখবো পরের খবরে। ভূপতিনগর থানার ওসি মামলার তদন্ত করতে পারবে না। 15ই এপ্রিল পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করাও যাবে না। আদালতের অনুমতি ছাড়া চার্জশিট জমা দেওয়া যাবে না। আদালত অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইতিমধ্যেই ওসি গোপাল পাঠক। আগামী সোমবার রিপোর্ট দিয়ে জানাতে হবে আদালত। ঠিক আর কি খবর রয়েছে, আর কি তথ্য উঠে আসছে এ প্রসঙ্গে, আদালতে ঠিক কি হয়েছে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো ইতিমধ্যেই কিন্তু কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যিনি আইও রয়েছেন এই ভূপতিনগর থানায় যে এফআইআর করা হয়েছে, এনআইএ এর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তার যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাকে বলা হয়েছে যে তিনি যাতে কোনোভাবেই এই যে তদন্ত চলছে তার যাতে তিনি দেখভাল না করেন, এবং আর কোনো কেসেরই তিনি যাতে দেখভাল না করেন সেই বিষয়ে কিন্তু মন্তব্য করা হয়েছে। কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলা চলে, এবং পাশাপাশি যদি কোনো আইও নিয়োগ করা হয় এই কেসে, সেক্ষেত্রে তিনিও যদি চার্জশিট দিতে চান সেক্ষেত্রে কিন্তু কোর্টের পারমিশন ছাড়া কোনোভাবেই তিনি চার্জশিট দিতে পারবেন না, এমনটাই কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে। জয় সেনগুপ্তর বেঞ্চে তিনি কিন্তু এমনটাই বলেছেন, এবং পাশাপাশি তিনি বেশ কিছু কন্টেম্প্ট অফ কোর্টের বেশ কিছু মন্তব্য করেছেন ওসি, এবং সেই কারণের জন্য তাকে কিন্তু ক্ষমাও চাইতে হয়েছে কোর্টে বলে এমনটাই জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই মধুবন্তী তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে ওসি যিনি কিনা এই কেসটারই তদন্ত করছিল তিনি কোনোভাবেই তদন্ত করতে পারবেন না, এমনটাই কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবং শুধু এই কেসটার কেন, আর যে যাবতীয় যে কেস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কোনো কেসেরই তদন্ত করতে পারবেন না, এবং কেসে কোনোভাবে তিনি যে সাহায্য করার যে বিষয় সেটাও করতে পারবেন না বলে এমনটাই কোর্টের তরফ থেকে মন্তব্য করা হয়েছে। এবং পাশাপাশি যেটা আরো দেখা যাচ্ছে যে এনআইএর বিরুদ্ধে যে একাধিক গুরুতর ধারায় যে অভিযোগ আনা হয়েছিল সেই বিরুদ্ধে, এবং তাদেরকে আজকে সকালেই যেটা দেখা গিয়েছে যে সেই এফআইআর এর ভিত্তিতে কিন্তু 160 সিআরপিসিতে নোটিশ করা হয়েছিল 2 জন আধিকারিককে, এবং বলা হয়েছিল যে তারা যাতে আসে ভূপতিনগর থানায় এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য কিন্তু তাদেরকে মূলত ডেকে পাঠানো হয়েছিল।
বলে এমনটাই কিন্তু থানার সূত্রে আমরা জানতে পেরেছিলাম। এবং সেখানে বলা হয়েছিল যে এই যে 160 সিআরপিসি নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে মূলত তাদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। দুজন যে অফিসারকে ডাকা হয়েছিল তাদের মধ্যে একজন ছিল অভিযোগকারী, অর্থাৎ যিনি অভিযোগ করেছিলেন যে তাদের উপরে হামলা হয়েছিল বলে ভূপতিনগর থানায় অভিযোগ করেছিলেন, এবং পাশাপাশি আরও একজনকে যে ডাকা হয়েছিল তিনি হচ্ছেন যিনি আহত হয়েছিলেন, অর্থাৎ যখন তাদের ওপরে অ্যাটাক হয়েছিল সেই সময় যে অফিসার আহত হয়েছিল এই দুজনকেই কিন্তু মূলত ডাকা হয়েছিল। এবং পুলিশ যেমনটা দাবি করেছে যে তাদেরকে 160 অর্থাৎ 160 সিআরপিসি সাক্ষী হিসেবে তাদেরকে তলব করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই যে তলব করা হয়েছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। তবে আজকে যে কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে তারপরে এনআইএর এই দুজন অফিসার তারা যাবেন কিনা সেই বিষয়টাও কিন্তু দেখার। যদিও পুলিশ বলছে যে শুধুমাত্র তাদের যে তদন্ত, এনআইএ যে অভিযোগ দিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর করেছেন তারা, সেই এফআইআর এর ভিত্তিতেই যে তদন্ত হচ্ছে সেই কারণের জন্যই তাদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য তাদেরকে ডাকা হয়েছে। এবং পাশাপাশি যিনি আহত হয়েছেন তার যে মেডিকেল রিপোর্ট সেটাও কিন্তু আনতে বলা হয়েছিল। তবে আজকে কোর্টের নির্দেশের পর তারা যাবেন কিনা সেটা যদিও সময় বলবে, কিন্তু পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে নতুন কোনো আর আইওকে নিযুক্ত করবেন কিনা বা নতুন কেউ এই তদন্ত করবেন কিনা, যেটা কিনা পুলিশের তরফ থেকে এনআইএর বিরুদ্ধে করা হয়েছে সেটাও কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়। তবে রাজ্য পুলিশ তারা কিন্তু দেখছেন যে এই যে তদন্ত যেটাতে বলা হয়েছে একাধিক গুরুতর যে মামলা দেওয়া হয়েছে, যে আইপিসি দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে মলেস্টেশন রয়েছে, মারধর রয়েছে, ভুল বোঝানো, এরকম ভয় দেখানো সহ যে একাধিক ধারা দেওয়া রয়েছে, তার ভিত্তিতে যে তদন্ত তারা কিভাবে এগোবেন এই আজকের এই কোর্টের নির্দেশের পর সেটাই কিন্তু এখন দেখার। মধুবন্তী। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভূপতিনগর থানার ওসি আপাতত কোনো মামলার তদন্ত করতে পারবেন না, বিচারপতি আজ জানিয়ে দিলেন। তিনি এটাও জানালেন যে এমনকি মামলা প্রস্তুত করতেও তিনি পারবেন না, অন্য কোনো অফিসার তদন্ত করলেও আদালতের অনুমতি ছাড়া কোনো চার্জশিট জমা দিতে পারবেন না তিনি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমরা একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছি আজকাল। ভূপতিনগর আজ থেকে 7 দিন আগে কোনো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। আপনারাও জানেন ভূপতিনগর শান্ত ছিল এবং সেখানে নিয়ে আলোচনার কোনো সুযোগও ছিল না। আর 2022-এর একটা বিস্ফোরণের ঘটনা নিয়ে হঠাৎই 2024-এর এপ্রিল মাসে 7 সকালে পৌঁছে গেল এনআইএ, সঙ্গে আধা সামরিক বাহিনী, আর ঘরে ঘরে গিয়ে তারা মহিলাদের উপর অত্যাচার, বাড়ির দরজা ভেঙে ঢোকা ইত্যাদি ইত্যাদি ঘটনা সামনে আসলো। গ্রামবাসীরা প্রতিবাদ করলেন এই রকম ব্যবহারের, যেটা গত 2 বছর 2.5 বছর ধরে চুপচাপ ছিল। সেখানে এনআইএ হঠাৎ ঘুম ভাঙলো কেন ভোটের ঘোষণার পরে? এই প্রশ্ন তো আসবেই। এবং প্যাটার্নটা হচ্ছে সঙ্গে সঙ্গেই চলে যায় হাইকোর্ট, হাইকোর্ট লোকাল পুলিশের হাত পা বেঁধে দেন। সন্দেশখালীতেও তাই হয়েছিল এবং সন্দেশখালী নিয়ে রাজনীতি হয়েছে বেশি, বিচার হয়েছে কম। এটা কি হাইকোর্ট অস্বীকার করতে পারে? হাইকোর্ট তো এমনিতেই বেশ কিছু পচা আলু নিয়ে আছে। আমি কোনো বিচারপতি নির্দিষ্ট করে আমি বিরোধিতা না করেও আমি বলছি, অন্তত একজন বিচারপতি যে পচা আপেল ছিল সেটা তো প্রমাণ হয়েছে হাইকোর্টে। হাইকোর্টেরই এক বিচারপতি বলেছিলেন যে একটা বস্তায় একটা পচা আপেল থাকলে বাদ বাকি আপেল ফেলে দিতে হয়। কিছুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন, কিন্তু সেই পচা আপেলের বস্তা তো হাইকোর্টও। দেখা গেছে যে একজন বিচারপতির চেয়ারে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে দেখেছিলেন, একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে পয়সা নিয়েছিলেন কিনা সেই প্রমাণ হয়নি, কিন্তু ইস্তফা দিয়েই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন। তিনি এখন বিজেপির প্রার্থী। পচা আপেল। হাইকোর্টকে আরো বেশি সংবেদনশীল হতে হবে যে তাদের স্বচ্ছতা এবং তাদের নিরপেক্ষতা বজায় করতে গেলে এইভাবে কথায় কথায় রাজ্য সরকারের পুলিশের হাত পা বেঁধে দেবো আর কেন্দ্রীয় সংস্থাগুলোকে বলবো আর তোমরা যা ইচ্ছে করো, আর মানুষের নিজেদের অধিকার থাকবে না,
সাধারণ জনগণের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা ইচ্ছে করতে পারবে, এই জায়গায় হাইকোর্ট তাদের সাপোর্ট দেবে, এটা হতে পারে না। হাইকোর্টকে নিরপেক্ষ হতে হবে একদিকে, আর অন্যদিকে স্পষ্টত এরা আর একটা ভূপতিনগর যেটা শান্ত ছিল, ভোটের মাঝখানে একটা গন্ডগোলের জায়গা তৈরি করতে চাইছে, আর একটা সন্দেশখালী তৈরি করার চেষ্টা করছে। এই নিয়ে কারোর মনে সন্দেহ নেই। অর্থাৎ ভোটের আগে এই তৎপরতা, এমনটাই আপনারা মনে করছেন, তাই তো? একদম, এবং সুনির্দিষ্ট ভাবে একটা প্ল্যান করে বিজেপি করছে, বিজেপির সঙ্গে আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্ট অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এবার কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, জানিয়ে রাখি ভূপতিনগর থানার ওসি আপাতত কোনো মামলার তদন্ত করতে পারবেন না। বিচারপতি আজকে জানিয়ে দিয়েছেন, তিনি এটাও জানিয়েছেন যে মামলা প্রস্তুত করতেও যেমন পারবেন না, অন্য কোনো অফিসার তদন্ত করলে আদালতের অনুমতি ছাড়া কোনো চার্জশিট জমা দিতেও পারবেন না। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় বলা হচ্ছে যে 2 বছর পর ভোটের আগে এনআইএর হঠাৎ ঘুম ভাঙলো কেন, আবার সরাসরি হাইকোর্টে চলে যায় আজকাল যে কোনো বিষয়। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যা আপনি সন্দেশখালীর ক্ষেত্রে দেখেছিলেন, সেই একই অ্যাকশন ভূপতিনগরের ক্ষেত্রে হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আদালত পরিষ্কারভাবে তৃণমূলের অভিসন্ধি বুঝে গেছে। ইডি অফিসারদের ফাঁসাও, নানা রকম তাদের বিরুদ্ধে কেস দাও, পুলিশ লেলিয়ে দাও, আর এখানে এনআইএ অফিসারদের ফাঁসাও, তাদেরকে ভয় দেখাও যাতে তারা তদন্ত না করতে পারে। কিন্তু রাজ্যে আইন আছে, দেশে আইন আছে, সেটাই প্রমাণ হয়ে গেল। তৃণমূলের বোঝা উচিত যে আদালত আছে। অতএব মিথ্যাচার এবং গায়ের জোয়ারি করে তৃণমূল যদি মনে করে সবকিছু আটকে দেবে, সেটা সম্ভব নয়। অতএব ভূপতিনগরের ব্যাপারে আজকের হাইকোর্টের যে অবজারভেশন, হাইকোর্টের যে রায়, সেটা আমরা সর্বান্তকরণে গণতন্ত্রের জয় বলে আমরা মনে করছি। মিথ্যাচারের পরাজয় ছাড়া আর এটা কিছুই নয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বললাম, তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চোখ রাখবো এবার যে খবরে, তা হলো দিলীপ ঘোষের মন্তব্য এবং যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। লোকসভা নির্বাচন যত সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ যা যা মন্তব্য করছেন তাই কিন্তু একেবারে বিতর্ক তৈরি করছে। আর এবার তিনি কি বললেন, কমিশনকে মেশোর পর কাকা বললেন, কাকা উল্লেখ করলেন এবং পাশাপাশি তিনি এটাও বললেন তৃণমূলকে উদ্দেশ্য করে মেশো ডেকে যেমন বিতর্কে জড়িয়েছিলেন, কাকা বললেন এবং কি বললেন ঠিক আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সকাল বিকেল যেমন রাজ্যপালের অফিসে গিয়ে পড়ে থাকছে তৃণমূলের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বক্তব্য। কি এমন পরিস্থিতি হয়ে গেল, প্রশ্ন তুললেন তিনি, যে এইভাবে কাকা বাঁচাও মেশো বাঁচাও করতে হচ্ছে। বৈঠকে মেজাজে দিলীপ ঘোষ এটাই বলে ওঠেন আজ সকালে প্রাতঃভ্রমণে যখন যান। তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের। পরপর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি তার এক এক সময় এক এক রকম মন্তব্য যা বিতর্কের ঝড় তুলছে। আজকে একেবারে লাঠি হাতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ এবং যেতে যেতে জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন তৃণমূলের উদ্দেশ্যে একেবারে হুঙ্কার ছাড়লেন এবং তৃণমূলকে নিশানা করে আর যা যা বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শুনে নি একবার। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন। আরো বলেছেন যাদের বেশি গালাগালি দিত তৃণমূল, সমালোচনা করত, এমন পরিস্থিতি যে তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দ্বারা সকাল বিকেল রাজ্যপালের অফিসে গিয়ে পড়ে থাকছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ আজ। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রতিক্রিয়া কি জানিয়েছেন শুনুন এবার। ইলেকশনের সময় ইলেকশন কমিশনে
যাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাই তো ভারতীয় গণতন্ত্রের নিয়ম। তাতে দিলীপ বাবুর গায়ে ফোস্কা পড়ছে কেন? আসল ঘটনাটা অন্য। সেটা হচ্ছে দিলীপ বাবু তার নতুন লোকসভা কেন্দ্রে তাকে বিজেপি জোর করে পাঠিয়েছে, এরপরে মাঠের বাইরে বার করে দেবে। আর এই নতুন কেন্দ্রে দিলীপ ঘোষ গিয়ে দেখছেন যে বিজেপির কোনো সংগঠনও নেই এবং প্রচার করার কোনো মাধ্যমও নেই। প্রত্যেকদিন সকালে মর্নিং টি বাইরে এই চা খাওয়ার অজুহাতে 5-6 জন লোক, যাদের মুখ প্রত্যেকদিন দেখবেন দিলীপ ঘোষের আশেপাশে, তাদের নিয়ে কোথাও না কোথাও চা খেতে বসে মিডিয়াকে ডেকে নিয়ে কিছু তির্যক মন্তব্য, কিছু কৌতুককর মন্তব্য, মানে কমেডি রিলিফ যেটাকে বলা হয়, এবং কিছু কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত মন্তব্য। মিডিয়ারও দরকার একজন, আমি ভাঁড় বলবো না, মানে কৌতুক অভিনেতা। নির্বাচন সিরিয়াস ব্যাপার, তার মধ্যে একজন দুজন এরকম কমেডি রিলিফের লোক থাকলে খারাপ কি? এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনা, আবার উত্তপ্ত সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। ঠিক কি হয়েছিল? গতকাল রাতে একদল দুষ্কৃতী তারা পুলিশ ক্যাম্পে হামলা চালায় এবং গুরুতর আহত হন এক পুলিশ কর্মী এবং তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সন্দেশখালীর খুলনা গ্রামে আক্রান্ত হন ওই পুলিশ কর্মী। ঘটনায় 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালী থানার অন্তর্গত শীতলিয়া পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনা। আহত পুলিশ কনস্টেবল সন্দীপ মণ্ডল, যিনি এখন বেসরকারি হাসপাতালের আইটিইউতে রয়েছেন এবং তার মাথায় গুরুতর চোট রয়েছে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জানতে চাইবো এই হামলার ঘটনায় যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে পুলিশ কি জানতে পেরেছে, পাশাপাশি আহত যে পুলিশ কর্মী তিনি এখন কেমন রয়েছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, সন্দেশখালীতে পুলিশ আক্রান্তের ঘটনায় 3 জনকে ইতিমধ্যে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই 3 জন যে দুষ্কৃতী যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে, এখনো নির্দিষ্টভাবে এই আক্রান্তের ঘটনায়, সন্দীপ শাহ আক্রান্তের ঘটনায় নির্দিষ্টভাবে কিন্তু কোনো দ্বন্দ্বে রয়েছে পুলিশ। কি যেন আসলো, কিভাবে আক্রমণ করলো, কেনই বা ওই নির্দিষ্টভাবে পুলিশ কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হলো লোহার রডে, এটাই কিন্তু পুলিশ ইতিমধ্যে সর্বত্র দেখতে চাইছে। ইতিমধ্যে যে প্রাণঘাতী হামলা চালিয়েছে এই 3 জনকে ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। আরও এই সঙ্গে এই অভিযোগের সঙ্গে যুক্ত কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে সংস্থা কিন্তু এই বেসরকারি একটি নার্সিংহোমে তার এমআরআই করা হয়েছে, অর্থাৎ অপারেশন একদিকে করা হয়েছে, অন্যদিকে শরীরে একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং এই ঘটনার জেরে যথেষ্ট উচ্চারণ তৈরি হয়েছে। ঘটনাস্থলে যেমন পুলিশ আধিকারিকরা গিয়েছে, তদন্ত শুরু করেছে এবং একটি সুমোটো মামলা করা হয়েছে। মামলা করে তদন্ত করছে পুলিশ আধিকারিকরা। এখন এই গতকালকে ঠিক রাত 12:30 নাগাদ এই সন্দেশখালীর যে শীতলিয়া আছে, যে আয়োজনের যে পুলিশ ক্যাম্প, সেখানে সন্দীপ সাহা এবং সৌমিত্র মণ্ডল 2 জনই পুলিশ ক্যাম্প ছিল, যেখানে 3 জন থেকে 2 জন ছিল, একজন ছুটিতে রয়েছে। এই 2 জন, সৌমিত্র মণ্ডল যখন পাশের ঘরে ছিল, তার ঠিক 12:29 নাগাদ সন্দীপ সাহার ওই দোতলার ঘরেতে উঠে দুষ্কৃতীরা তার লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনা যখন জানতে পারে তখন পাশের ঘর থেকে সৌমিত্র মণ্ডল ছুটে আসে, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থা অবনতি হলে থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার যে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি পুলিশ তদন্ত একটি সুমোটো মামলা করে এই তদন্ত শুরু করেছে এবং কেনই বা হামলা করলো দুষ্কৃতীরা, আর কেনই বা ওই দিনটাকে বেছে নিল, বা কেনই 12:30 নাগাদ দোতলায় উঠে, একদম সেন্টারের দোতলায় উঠে তারা হামলা চালালো, তাহলে পূর্ব পরিকল্পিত, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অবশ্যই সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত সঞ্জিত, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং 4 এজেন্সির প্রধানকে অপসারণের দাবি তুলে আমরা জানি দিল্লি পুলিশের কাছে আবেদন করেছে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। তারা অভিযোগ জানায়
নির্বাচনের সময় নিয়ম অনুযায়ী একাধিক কেন্দ্রীয় এজেন্সিগুলির ওপর যাতে নিয়ন্ত্রণ থাকে কমিশনের। ভূপতিনগরে এনআইএর প্রবেশ এবং মহিলাদের উপর হামলা সহ বিজেপি নেতার সঙ্গে এনআইএ এসপির ষড়যন্ত্র নিয়ে যেমন সুর চড়িয়েছে তৃণমূল, এবার দিল্লিতে গিয়ে এনআইএর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা ধর্নায় বসেছেন। তারা তাদের অবস্থানে অনড়। এই মুহূর্তে তারা কি দাবি করছেন কথা বলবো সেই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে জানতে চাইবো, তারা ঠিক কি দাবি করছেন, কি চাইছেন? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল যে জাতীয় নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হয়েছিলেন, এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, হয়তো কিছুক্ষণ পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি দিল্লিতে মন্দিরমার্গ পুলিশ স্টেশনের ভিতরে চলছে তা উঠে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টিম রাজভবনে গেছিলেন এবং গতকাল রাত্রে 9টার সময় তারা যান এবং সেখানে 12 জন সদস্য ছিলেন। সেখানে প্রায় 40 মিনিট তারা বৈঠক করেছেন। রাজ্যপাল তাদের সঙ্গে সহমত হয়েছেন এবং তিনি 24 ঘন্টা সময় নিয়েছিলেন। আজকে রাত্রে 9টার সময় সেই সময় শেষ হচ্ছে। একদমই দোলাসেন ঠিক কি বলছেন দেবজ্যোতি, তোমাকে একটু বিরত করছি, আমরা শুনবো সরাসরি। में 24 घंटे तक हम जारी रखे थे और इसके लिए आपकी हम आभारी हैं हमारी पार्टी से और हमारी पार्टी के ऑल इंडिया चेयरपर्सन प्रेसिडेंट ममता बनर्जी से। और आपको पता है हमारे पार्टी की जनरल सेक्रेटरी और 6 मंत्री और 6 एमपी सब मिलके अभिषेक बनर्जी के नेतृत्व पर कल गवर्नर को मिले थे और बहुत सारे डिस्कशन के बाद आज भी आधा घंटा पहले गवर्नर के पास हमारी पार्टी की तरफ से एक चिट्ठी भी दिया और उधर भी ये ह्यूमैनिटेरियन ग्राउंड पे जलपाईगुड़ी की मामला इलेक्शन कमीशन ह्यूमैनिटेरियन ग्राउंड पे ऊपर स्टेट एडमिनिस्ट्रेशन को परमिशन दे। इसी मुद्दे पर ये 4 एजेंसी के चीफ को अभी तुरंत बदल दे इसी मुद्दे पर। और हमारे ये इधर जो डिटेन किया गया हमारे एमपीओ को और जैसे मोदी जी की पुलिस की तरफ से अमित शाह की पुलिस की तरफ से हमारे साथ नाइंसाफी की, क्योंकि शांतिपूर्ण धरना में जैसे हमको उठा के लाया, जैसे घिसट के लेकर गए, इसके खिलाफ वो चिट्ठी में वो लिखे थे हमारी तरफ से, हमारी पार्टी की तरफ से। और आधा घंटा पहले वो 4 पॉइंट लेके ये चिट्ठी गवर्नर के पास हमारी पार्टी की तरफ से पहुंचे। और हम आप प्रेस वाले से भी आभारी हैं और हम मंदिर मार्ग पुलिस स्टेशन को लेकर पुलिस वाले से भी आभारी हैं कि जो कोई भी हो हम ये 24 घंटा हमारे शांतिपूर्ण धरना जारी रखे। इसीलिए हम सबको धन्यवाद देना चाहते हैं। और प्रेस वाले की तरफ से आप हमारे भाइयों बहनों काल से लेकर रात तक, आज सुबह से लेकर अभी तक आपने भी सहायता की, इसीलिए हाँ आपको भी हम एआईटीसी की तरफ से धन्यवाद देना चाहते हैं। ऑल प्रेस की भाई बहने को बस हम हमारे कर्मसूची जो 24 घंटे का शांतिपूर्ण धरना था वो खत्म हो चुके हैं और ये अभी खत्म हो चुके हैं। ये हम एआईटीसी की तरफ से ये हमारे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। থানার মধ্যে 24 ঘন্টার ধর্না শেষ। তৃণমূলের সাংবাদিক বৈঠকে দোলা সেন জানিয়ে দিলেন। কথা বলছিলাম, আমাদের বিশেষ প্রতিনিধি নিউজ রুমে রয়েছেন আমার সঙ্গে দেবজ্যোতি ঘোষ, তার সঙ্গে দেবজ্যোতি। দেখো, যে কথা বলছিলাম তার সূত্র ধরেই বলি যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ বললাম যে কিছুক্ষণের মধ্যে শেষ হচ্ছে, তবে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের এই আন্দোলন এই মুহূর্তে দিল্লিতে শেষ হয়েছে। তবে তারা কিন্তু যে কয়েকটি দাবি করেছেন সেই দাবি যদি পূরণ না হয় তাহলে এই লোকসভা নির্বাচনের প্রচারের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু দিল্লিতে যাবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস গতকাল থেকে সন্ধ্যা থেকে যে আন্দোলন করছিলেন তাতে রাজনৈতিক ডিভিডেন্ড তারা বেশ কিছুটা পেয়েছেন, কারণ রাজ্যপাল তাদের সময় দিয়েছিলেন এবং রাজ্যপাল যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন তারপরেও দেখা যাচ্ছে এনআইএর পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা ডিএন সিংকে ইতিমধ্যেই দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। অন্যদিকে বিহার থেকে একজন অফিসার তাকে কিন্তু কলকাতায় পাঠানো
চালানো হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক লাভ কিন্তু যথেষ্ট পেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের আরও দাবি, শুধুমাত্র তাকে ডেকে পাঠালে হবে না, তারা যে দাবিগুলি করেছেন, যে ডিএন সিং যে পক্ষপাতমূলক আচরণ করেছেন, যেভাবে ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এমসিসি চালু সত্ত্বেও, তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে এবং বিভাগীয় তদন্ত করতে হবে, তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাকে এখান থেকে সরাতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি দাবি ছিল। তবে দিল্লিতে তারা যে দাবি করেছিলেন যে যেহেতু জলপাইগুড়িতে যে বড় ইনসিডেন্ট হয়েছে এবং সেখানে তাদের পরিবারের পাশে রাজ্য সরকার দাঁড়াতে চায়, তাদের ঘর ফিরিয়ে দিতে চায়, কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যপাল সে ব্যাপারে যে 24 ঘন্টা সময় নিয়েছিলেন তাও কিন্তু রাত্রি 9টায় শেষ হচ্ছে। তৃণমূল কংগ্রেস কিন্তু আজ রাত্রেই তাদের রাজনৈতিক পরিকল্পনা ঠিক করবেন যে আগামী দিন এই ইস্যুগুলোকে নিয়ে কোথায় যাবেন। তবে দেখো, গতকাল থেকে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক লাভ পেল তা কিন্তু লোকসভা নির্বাচনের ভোট বাক্সে কতটা ফল পড়বে বা সুফল তারা পাবেন তা কিন্তু এখনও বলার সময় নয়। তবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে দিল্লি থেকে যে ফসলটা তুলে নিয়ে এলো, তারা কিন্তু তাদের রাজনৈতিকভাবে তাদেরকে বেশ কিছুটা এগিয়ে রাখবে বলা যায়। তবে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ, অর্থাৎ রাত্রি 9টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন কোনো প্রোগ্রাম শুরু করেন কিনা। তবে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ চলছিল সেটা দলের নির্দেশেই তারা কিন্তু এই মুহূর্তে প্রত্যাহার করেছেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আর এবার চোখ রাখবো পরের খবরে। ভূপতিনগর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, জল গড়িয়েছে রাজধানীতেও, সে তো আমরা দেখতেই পেলাম। সোমবার রাজ্যপালের কাছে নালিশ জানায় তৃণমূল, একাধিক প্রমাণ নিয়ে এজেন্সির বিরুদ্ধে সরব হয় তৃণমূল, আর এরপরেই তৎপর এনআইএ। আজ রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার সুপার ধনরাম সিং, তাকে দিল্লি ডেকে পাঠানো হলো। দেখুন। ভোটের বাজারে শিরোনামে ভূপতিনগর। ভোররাতে এনআইএ তল্লাশি ও 2 তৃণমূল কর্মীর গ্রেপ্তারের নেপথ্যে গভীর চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে এ নিয়ে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির। 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো, ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? এনআইএ এবং বিজেপির মধ্যে যোগসাজশ নিয়ে কি তথ্য প্রমাণ রয়েছে তৃণমূলের হাতে? তৃণমূলের প্রথম হাতিয়ার ভিজিটার্স বুক, যাতে রয়েছে জিতেন্দ্র তিওয়ারির সই। যে ফ্ল্যাটে ধনরাম সিং থাকেন সেই ফ্ল্যাটের মালিক ও তার চুক্তিপত্রের প্রমাণ। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। পাল্টা সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনার কথা বলে তৃণমূল। সূত্রের খবর, রাজভবনে নালিশ করার পরে মঙ্গলবার এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করে এনআইএ। তার জায়গায় পার্টনার আইপিএস রাকেশ রোশনকে রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। আমরা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে কথা আমরা বলেছিলাম সেই কথা সত্য, কারণ ভিজিটার্স বুকের ছবি আমরা দেখিয়ে দিয়েছিলাম। তাই আজকে নির্বাচন কমিশনের সামনে আর কোনো উপায় ছিল না এই ধনরাম সিং একে সরিয়ে দেওয়া ছাড়া বা দিল্লিতে তলব করা ছাড়া। এনআইএ কে কাজে লাগিয়ে বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতাদের টার্গেট করে অ্যারেস্ট করা, সেই বিষয়টা সুরাহা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই মুভমেন্ট, এই আন্দোলন চলছে। ভূপতিনগরের ঘটনাকে সামনে রেখে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দপ্তরের বাইরে ধর্নায় বসে। দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়, যা নিয়েও উত্তপ্ত রাজধানীর রাজনীতি। কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, প্রচারে বেরিয়ে এক মহিলার সঙ্গে এবার ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে। শাসক দলের কি অভিযোগ? না, প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করেছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খবর প্রচার হতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হওয়ার ভাবনা মহিলার। দেখে নিন।
প্রচারে বেরিয়ে মহিলাকে চুমু খাওয়ার অভিযোগ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করে খগেন মুর্মুর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছে তৃণমূল। প্রচারে বেরিয়ে ওই মহিলাকে বাজেভাবে খগেন স্পর্শ করেছেন বলে অভিযোগ তৃণমূলের তরফে। তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা মালদার উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। সব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে বাচ্চা যদি কারো সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের এগুলোই থাকে, ওরাই সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর আমার মতোই। এরা ওইসব করে, এদের সব ওইসব বলার কোনো মানে। এক্স হ্যান্ডেলে নারীর সম্মান নিয়ে বিজেপির ভাবনাকে তুলোধনা করেছে তৃণমূল। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা থেকে শুরু করে মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি, এটাই বিজেপির সংস্কৃতি বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন বিলকিসগঞ্জ দর্শকদের রেহাই করেন। আপনারা জানেন মহিলা কুস্তিগীরদের যিনি যৌন নির্যাতন করেন সেই বৃজভূষণ তার দলের সাংসদ। আপনারা জানেন তাদের দলের আইটি সেল যিনি চালান তিনি বেনারস ইউনিভার্সিটি দর্শকদের নিয়ে আইটি সেল চালান। আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, যৌন নির্যাতন, নারী পাচারের ঘটনা কিভাবে বেড়ে যাচ্ছে, কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। সুতরাং সার্বিকভাবে বিজেপি একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, এটা নতুন করে প্রমাণ করার প্রয়োজন। অন্যদিকে খগেন মুর্মুর পাশেই রয়েছে তার দল। তৃণমূল তো শুধু ভালোবাসা জানে না, তৃণমূল শুধু হিংসা জানে। একটি বাচ্চা মেয়েকে স্বাভাবিকভাবেই যে ভালোবাসার জন্য যে হৃদয় দরকার সেই হৃদয় তৃণমূলের পাষাণ হয়ে গেছে। তো পাষাণ হৃদয়ে সবকিছুই নোংরা চোখে দেখবে, কারণ তৃণমূলের স্বভাবই তো নোংরা, যার জন্য আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় যতগুলো মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে একটা ঘটনাও তৃণমূল ছাড়া কেউ নেই না। অতএব তারা তাদের সেই নোংরা দৃষ্টিতেই সর্বত্র দেখে বলেই এই জাতীয় প্রপাগান্ডা করছে, যেটা ইলেকশনের মধ্যে মানানসই নয়। প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে সাংসদের বিরুদ্ধে অভিযোগ নেই ওই মহিলার, বরং সংবাদ মাধ্যমে তাদের খবর সম্প্রচার হওয়ায় সাইবার ক্রাইমে যাওয়ার সিদ্ধান্ত ওই মহিলার। আদর করে মা বলে গালে একটা চুমু খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? এটা তো খারাপ কিছু নেই। 2019-এর বিজেপির টিকিটে মালদা উত্তর থেকে জয়ী হয়েছিলেন খগেন মুর্মু। এবারও সেই আসন থেকেই তাকে প্রার্থী করেছে বিজেপি। তাদের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। আসবো পরের খবরে, কুর্সি নিয়ে লড়াই, আর সেই কুর্সি চুরি হয়ে গেল বিজেপি ও তৃণমূল কার্যালয় থেকে। বিজেপি ও তৃণমূল দুপক্ষই বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। এবার খোদ বিজেপি তৃণমূল দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল চুরির ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়া শহরে। মসনদের লড়াইয়ে শাসক বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। যে লড়াই কুর্সির জন্য, সেই কুর্সি এবার চুরি গেল। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। বাঁকুড়ার রথতলায় বিজেপির কার্যালয় ও 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে চুরি গেছে চেয়ার টেবিল। বিজেপি ও তৃণমূল দুপক্ষই বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েছে। বিজেপির দাবি সোমবার দলের কর্মীরা নির্বাচনের কার্যালয় থেকে বাড়ি গেলে হানা দেয় চোর। বেশ কিছু চেয়ার টেবিল এবং দলীয় পতাকা চুরি করে নিয়ে যায়। স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে। সেই সময় হঠাৎ একজন সিভিক ভলেন্টিয়ার আমার এখানে আসে, বলে একবার চাবি খাড়িটি অফিসে দাও, কতগুলো ফ্ল্যাক্স আছে আমরা এখানে অফিসটাতে রাখি। দিয়ে খাড়িটি নিয়ে যে সেই ফ্ল্যাক্স তো রাখেনি, সব চেয়ার টেবিল নিয়ে পালিয়ে গেছে। চেয়ার গোটা 6 চেয়ার, 5টা টেবিল, আমার মেয়ের মোবাইলটা। আজকে জানতে পারি আমরা যে আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে। তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি।
তো কিছু কিছু জায়গায় আমরা সিসিটিভি সংগ্রহ করেছি, ফুটেজ থানায় জমাও করেছি, দেখা যাক কি হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের দিকে তাকিয়ে শাসক বিরোধী উভয় শিবির। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। নজর রাখবো পরের খবরে। এবছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মহাজাগতিক ঘটনার ক্ষেত্রে ঐতিহাসিক হয়ে থাকলেও সবচেয়ে বেশি সময় ধরে সূর্যগ্রহণ দেখতে পেলেন মার্কিনিরা। অগস্ট 2044-এর আগে যা আর দেখা যাবে না, এবং চাঁদ যেভাবে সম্পূর্ণ ঢেকে দিল সূর্যকে, তা 2046-এর আগে বিশ্বের কোথাও আর ঘটবে না। দেখুন, নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতেই সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে চন্দ্র, এবং চন্দ্র ঢেকে দেয় সূর্যকে। আর এটাই হলো সূর্যগ্রহণ। সোমবার মেক্সিকো, কানাডা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানুষ মহাজাগতিক এই ঘটনার সাক্ষী থাকতে চেয়েছিলেন। যে শহর থেকে পূর্ণগ্রাস দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা, সেই সমস্ত শহরে হঠাৎ করেই লাখো পর্যটকের ভিড় জমে যায়। প্রায় এক শতাব্দীর মধ্যে এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলেন নিউ ইয়র্কের একটা বড় অংশের মানুষ। চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিলে সূর্যকে একটা আংটির মতো দেখতে লাগে বলে বহু যুগল ওই সময়ে বাগদান সেরে ফেলেন। তাছাড়াও সোলার ফেস্টের পরিকল্পনা থেকে স্কাই ডাইভিং এর ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে সূর্যগ্রহণকে ঘিরে উন্মাদনা ছিল মার্কিনীদের মধ্যে। উত্তর আমেরিকার মেক্সিকো সৈকত শহর মাজাটলানে প্রধান পর্যবেক্ষণ কেন্দ্রে বহু মানুষ ভিড় করেন। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার পক্ষ থেকে খালি চোখে সূর্যগ্রহণ না দেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল আগেই। গ্রহণের পরে নাসার সামাজিক মাধ্যমে তাদের ক্যামেরায় তোলা সূর্যগ্রহণের সময়ের ভিডিও শেয়ার করে। অতুলনীয় সেই ভিডিও এক মুহূর্তে ভাইরাল। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি। ভিডিও দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো আমাদের। কলকাতা টিভি। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।